ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা আগুন দেওয়ার ঘটনায় ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৭ জনকে। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, পুলিশের ৩ উপপরিদর্শককে বরখাস্তের পাশাপাশি একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা। ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সহকারী হাই কমিশনের নিরাপত্তায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বলা হয়েছে, এই হামলা পূর্ব পরিকল্পিত। পায়ে পড়ে ঝগড়া করতে এলে বাংলাদেশের মানুষ ভারত বিমুখ হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তার অভিযোগ, ভারত বাংলাদেশের সাথে কোনো কারণ ছাড়াই বন্ধুত্বসুলভ সম্পর্ক খারাপ করছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিষয় নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তা কাম্য নয়। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কথা না বলে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দেন সাখাওয়াত হোসেন। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনো দিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ছিল, এটা খারাপ করছিল না। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করে, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, দিল্লির আগ্রাসন মেনে নেবে না এদেশের জনগণ। বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ করা হয়। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ছিঁড়ে ফেলা হয় পতাকা। এরই প্রতিবাদে মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবদল, ছাত্রদল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে প্রতিবাদ জানানো হয় ভারতের আগ্রাসনের। বের করা হয় প্রতিবাদ মিছিল। মোদির নেতৃত্বে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আজকে প্রশ্ন তুলেছে ভারত, তার প্রতিবাদে আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল। ভারত সরকার তাদের ঘনিষ্ঠ খুনি হাসিনাকে আবার এই দেশে ফিরিয়ে আনার জন্য, আপনারা জানেন যে হিন্দু মুসলিম একটি ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে। বাংলাদেশ হাইকমিশনার ভারতের সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা অবৈধভাবে হামলা করেছে। এই প্রতিবাদে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ঘরে বসে থাকতে পারে না। এর আগে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত। বাংলাদেশে নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবিও জানান রিজভী। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। আর যুক্তরাজ্য সফরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এই আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, এটা পূর্ব পরিকল্পিত। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আইনজীবী না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী ২রা জানুয়ারি বেলা ১১টায় মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম নতুন শুনানি তারিখ নির্ধারণ করেন ২রা জানুয়ারি।
এর আগে ২৬শে নভেম্বর জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি আলাদা মামলা করা হয়, তবে কোনো মামলার আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যা মামলাসহ ৫ মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবীরা সবাই উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করা হয়েছে। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না, আসেনি। আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আগামী ২/১/২৫ ইংরেজি তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এখানে তো কাউকে কোনো বাধা দেওয়া হয় নাই বা কেউ আসলে তাকে বলা হয় না যে আপনি বলতে পারবেন না। এই ধরনের কোনো বক্তব্য আপনাদের কাছে আছে কিনা আমার জানা নাই। তবে আমি যতটুকু জানি এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় মামলাটা কোর্টে উঠেছে। কোর্ট থেকে বারবার দেখা হয়েছে, আসামি পক্ষের কোনো লোক উপস্থিত ছিল না। এক ব্যক্তি 2বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না, আর প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। এমন প্রস্তাব করে সংবিধান সংস্কারে 69টি প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সংস্কার প্রস্তাব তুলে ধরে বলা হয়, নির্বাহী বিভাগ দেখবেন প্রধানমন্ত্রী, কিন্তু নিয়োগ প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সংসদে 100 আসন উচ্চ পদ হবে, বাকি 200 আসন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। দেশের প্রত্যেকটি বিভাগে হাইকোর্ট থাকতে হবে। বিচার বিভাগের জন্য নতুন সচিবালয় প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে জামাতের করা আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে 4 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। দলটির আইনজীবীরা আদালতকে বলেন, জনস্বার্থের কথা বলে জামাতের নিবন্ধন বাতিল চেয়ে যারা রিট করেছিল তাদের রিট করারই কোনো এখতিয়ার নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই রিটটি করা হয় বলে আদালতে তুলে ধরা হয়। পরে 10 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনকে নিয়ে যখন প্রশ্ন উত্থাপন করা হয় তখন এটি শুধুমাত্র জনস্বার্থে থাকে না, এখানে রাজনৈতিক বিবেচনা অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। আগামী মঙ্গলবারে আসবে, আবার সেই মঙ্গলবার ইলেকশন কমিশনকে রেডি হয়ে আসতে বলেছেন। অপরপক্ষ যারা আছেন তারাও রেডি হয়ে আসবেন। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলা বাহিনী পাসপোর্ট ও বিআরটিএ আর ঘুষ না দিলে সেবা পায় না ৭৭.২% পরিবার। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এ তথ্য জানায় টিআইবি। ২০২৩ সালে ১০,৯০২ কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল বিগত সরকার। তারপরেও ২০২৩ সালে দেশের দুর্নীতি থামেনি, তারই চিত্র প্রকাশ করে টিআইবি। মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩ এর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। ২০১০ সালে আমরা প্রথম পাসপোর্ট খাত নিয়ে কমিশন আলাদা সুনির্দিষ্ট ডায়াগনস্টিক স্টাডি করেছিলাম। এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এবং যারা 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 পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান হন তার মাধ্যমে। তাছাড়া ঘুষের পরিমাণ বেশি ছিল বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমি সেবা খাতে। বিমা, ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায়, অন্যান্যের মধ্যে আছে এমএফএস, অনলাইন শপিং ইত্যাদি। ওয়াসাটাকেও বেসরকারি না, ওয়াসা তো বিচারিক সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার সাধারণ জনগণের ন্যায় বিচার পেতে বড় বাধা। জাতীয় পরিচয়পত্র সহ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট ও অন্যান্য সেবা পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। আচ্ছা, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন, দুর্নীতি বলতে শুধু ঘুষ না, অন্যান্য যেগুলো আমরা উল্লেখ করেছি, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের ৭৭.২% বলেছে যে ঘুষ না দিলে সেবাটা আমি পাবো না। যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি।
টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের আনুমানিক পরিমাণ 1,46,252 কোটি টাকা। 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত সেই সময় এটাকে প্রতি বছরের জন্য প্রাক্কলন করে আমরা এই তথ্যটা বের করি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের বিএমএ ক্যাডেটদের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি উল্লেখ করে সেনাপ্রধান বলেন, নবীন কর্মকর্তাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব। তাই তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেককে দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি, এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে, সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, যার মাধ্যমে একজন সেনা সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করার রিট শুনবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এর আগে সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এ রিট দায়ের করেন। রিট কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 এর 19 ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি আর্জি জানানো হয়েছে। আদালতে রিটকারীর আইনজীবী এগলাস উদ্দিন ভুইয়া বলেন, ভারতের বিভিন্ন টিভি চ্যানেলের আইন লঙ্ঘন করে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 নামে একটা আইন, 38 নম্বর আইন, এটা গভর্নমেন্ট গেজেট আকারে প্রকাশ করে। ইদানিং দেখা যায় ভারতীয় বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে অহরহ প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং এটা প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা নাকি এই আইনের পরিপন্থী। তামাকে কর একটি এলিমেন্ট মাত্র, এটি সমাধান নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর করার বিষয়ে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। 2040-এর মধ্যে বাংলাদেশ তামাক ব্যবহার ন্যূনতম পর্যায়ে নিয়ে আসবে এমন অঙ্গীকার করেও তা বাস্তবায়নে প্রতিফলন হচ্ছে না বলেও মনে করেন তিনি। বলেন, সিগারেটের বিক্রি ও ব্যবহারকারী বাড়ছে, এভাবে চলতে দেয়া যায় না। কর বাড়ানোটা প্রস্তাবটা হচ্ছে সিগারেটের কনজামশনটা নিরুৎসাহিত করার জন্য, আর সিগারেটের কনজামশন নিরুৎসাহিত করার জন্য কর একটা মাধ্যম, কিন্তু আমাদেরকে অন্যান্য কৌশলও চিন্তা করতে হবে। টোবাকো ইন্ডাস্ট্রিতে যারা নানানভাবে সুযোগ সুবিধা পায়, তারা নীতি প্রণয়নের ক্ষেত্রে কোনো প্রভাব রাখে কিনা। ফরিদপুরে আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ পেঁয়াজ জানুয়ারিতে প্রথম থেকে বাজারে উঠবে বলে আশাবাদী চাষিরা। আবহাওয়া ও বাজার অনুকূলে থাকলে লাভের মুখ দেখার প্রত্যাশা তাদের। আগাম পেঁয়াজ চাষে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাঠ জুড়ে সবুজ পেঁয়াজের সমারোহ। ফরিদপুর উপজেলার চর মাধবদিয়া, ডিগ্রির চর, নর্থ চ্যানেল ও আলিয়াবাদে উল্লেখযোগ্য হারে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হচ্ছে। পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা ফরিদপুর জেলার চাহিদা মিটিয়ে চলে যায় সারা দেশে।
তবে এবছর বৈরী আবহাওয়া থাকায় আবার দেরি হলেও আগামী জানুয়ারি থেকেই উঠতে শুরু করবে এসব পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ আমরা আসলে রোপণ করি লাভের জন্য, তো এবার আশঙ্কাজনক ভালোই পেঁয়াজ হয়েছে। লেভেলটা উঁচু, এই জন্যে এখানে এই পেঁয়াজটা করলে ভালো হয় এবং লাভজনক, কৃষকরা ভালো টাকা পায়। দিলে খুব ভালো আছে পেঁয়াজ, তাই আশা করতে যদি কৃষকের পেলে চায় সরকার, তাহলে পরে কৃষক বাঁচবে। কৃষি বিভাগ জানিয়েছে এবছর ৫,৩০০ হেক্টর জমিতে ৭৬,৮০০ মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। আশা করি এখান থেকে প্রায় আমরা ৭৬,৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমরা এখানে উৎপাদন করতে সক্ষম হব। বৃষ্টির জন্য মৌসুমটা একটু দেরিতে শুরু হওয়ার জন্য কৃষক যে কাঙ্ক্ষিত সময় এটা লাগাতে পারে নাই, যার জন্য একটু দেরিতে এটা আসবে। বরাবরের মতোই মুড়ি কাটা পেঁয়াজ পাইকারি ও খুচরা বাজারে বিশেষ চাহিদা রাখবে। এতে বাজার দরে সমন্বয় হবে বলে আশা কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো আমন মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রম। সকালে গোপালগঞ্জ জেলা খাদ্য গুদামে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। জেলায় এবছর ৯০৬ মেট্রিক টন আমন ধান, ৩,২২৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৮৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে জানান কৃষি কর্মকর্তা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় ২৭,০০০ মেট্রিক টন। এর মধ্যে ২২,১২৫ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪,৬০০ মেট্রিক টন আতপ চাল ও ২৫৩ মেট্রিক টন ধান। সরকারিভাবে প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা আর কৃষকের কাছ থেকে ৩৩ টাকা দরে ধান ক্রয় করা হবে। মাদারীপুরে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল প্রক্রিয়াজাত করে ফের বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন মোহাম্মদ মাসুম হোসেন নামে এক উদ্যোক্তা। গড়ে তুলেছেন প্লাস্টিক রিসাইকেলিং কারখানা। উৎপাদিত পণ্য দেশীয় কারখানায় সরবরাহের পাশাপাশি রপ্তানি করা হচ্ছে বিদেশেও। এতে একদিকে যেমন কমছে পরিবেশ দূষণ, অন্যদিকে স্থানীয় পর্যায়েও সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। ২০১৪ সালের কথা। জেলার কালকিনি উপজেলার মোহাম্মদ মাসুম হোসেনের হাতে মাত্র ১৪ লাখ টাকা পুঁজি। তা দিয়ে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের পাশে প্লাস্টিকের বর্জ্য রিসাইকেলের কাজ। নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে অল্পদিনেই গড়ে তোলেন মেসার্স আফিফ প্লাস্টিক হাউস নামের একটি প্লাস্টিক বর্জ্য রিসাইকেল কারখানা। কারখানায় প্রথমে স্থানীয় বিভিন্ন ভাঙাড়ির দোকান থেকে সংগ্রহ করা হয় ফেলে দেয়া প্লাস্টিকের বোতল। বিভিন্ন প্রক্রিয়া শেষে উৎপাদিত রিসাইকেলড প্লাস্টিকের কুচি দেশের বিভিন্ন প্লাস্টিক কারখানায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। বর্তমানে সেখানে কাজ করছেন প্রায় ৬০ জন শ্রমিক, যেখানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন গ্রামের নারীরা। আমরা এই যে ৩০ থেকে ৪০ জন লোক আছি, পুরুষ মহিলা মিলে আমরা কাজকাম করে ভালো আছি। যারা পুরান তাদের ৭,০০০ আর যারা নতুন তাদের ৬,৫০০। আমাদের এই ফ্যাক্টরি দিয়ে আমাদের অনেক উপকার হতে। আপনাদের কাজ করে আমার সংসার চালাইতেছি, মেয়েরা আমি আইএ পাস করেছি, ছেলেরা এইটে পড়ে। প্রতি মাসে প্রায় ১ লাখ মেট্রিক টন ডলার মূল্যের পণ্য বিদেশে রপ্তানি করা হয়। সরকারি সুবিধা পেলে আগামীতে বড় পরিসরে কারখানা প্রতিষ্ঠার স্বপ্ন মাসুমের। আমার প্রতি মাসে অলমোস্ট 50 থেকে 80 বা 1 লক্ষ টাকা ইনকাম হচ্ছে এখানে প্রতি মাসে। সরকার যদি আমাদেরকে কোনো প্রণোদনা দেয় সেই ক্ষেত্রে আমাদের জন্য এই পরিবেশের জন্য সহায়ক হবে। মাসুমকে অনুসরণ করে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে। তাদেরকেও সরকারিভাবে আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে দুই বন্ধু সেলিম ও ইউসুফ। স্বল্প সময়ে এই চাষে খরচের তুলনায় লাভ হচ্ছে ৫ থেকে ৬ গুণ। তাদের সাফল্যে আগ্রহী হচ্ছে সিরাজগঞ্জের অন্য চাষিরাও। আর আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় ধানের পাশাপাশি বিকল্প চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামের দুই বন্ধু সেলিম ও ইউসুফ বিকল্প চাষাবাদের ইচ্ছে থেকে অনেকটা ঝুঁকি নিয়েই ১ বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শুরু করেন স্মার্ট বয় জাতের অফ সিজন তরমুজের চাষ। জমিতে উঁচু মাচা দিয়ে মালচিং পদ্ধতিতে করা হয় এই চাষ, তাই পোকামাকড় ও বালাইয়ের প্রাদুর্ভাব কম থাকে। ১ লাখ টাকা বিনিয়োগ করে ৭০ দিনে মেলে সফলতা।
5 থেকে 6 লাখ টাকায় বিক্রির আশা দুই বন্ধুর। বাঁশ লেবার মানে টোটাল সার মার দিয়ে অনেক খরচ দিয়ে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এখন মনে করেন যে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা 5-6 লাখ টাকা হলে মানে একটু ভালো ফলন হয়েছে, ভালো আমরা ওইটা একটা আশা করতেছি। বাজার দরও ভালো আছে, 5-7 লাখ টাকা আমরা ধরেন একটা আশা করে আছে। বিকল্প চাষাবাদে স্বল্প সময়ে এমন সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন আরও অনেকেই। এখানে আমরা দেহে উৎসাহিত হচ্ছি, আমরা আগামীতে আমাদের জমিতে আবার আমরা করার চেষ্টা করব। ফলস চাহিদা পূরণে বিকল্প এই চাষাবাদে কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমি প্রথমে ওনাদেরকে সিলেক্ট করি, ওনারা তরুণ উদ্যোক্তা, সেই হিসাবে ওনাদেরকে পরামর্শ দেয় এবং আমাদের কৃষি অফিসে ট্রেনিং দেওয়াই। ট্রেনিং দেওয়ার পরে ওনাদেরকে আমরা অফিস থেকে আমাদের প্রকল্পের মাধ্যমে বীজ, মালচিং আর সার সাপোর্ট দেওয়া হয় এবং ওনাদেরকে পরামর্শ দিই আপনারা যে যদি করেন মানে গতানুগতিক আবাদের বাইরে এসে আধুনিক কৃষি যদি করা যায় তাহলে এটাতে অল্প দিনে বেশি লাভ করা যায়। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা যোদ্ধাকরণ প্রকল্পের আওতায় আমরা অফ সিজনে তরমুজ চাষ শুরু করেছি। যেহেতু এটা ভালো প্রফিটেবল একটি ফসল, আমরা আশা প্রকাশ করছি আরও অনেক কৃষক এই সকল অফ সিজন তরমুজ চাষে এগিয়ে আসবে। অসময়ের ফল হিসেবে বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। ধানের পাশাপাশি অফ সিজন তরমুজ, ড্রাগন ফল, ক্যাপসিকাম, থাই পেয়ারা সহ বিভিন্ন বিকল্প চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। প্রথমবারের মতো কোনো হকি বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ। যুব এশিয়া কাপে থাইল্যান্ডকে 7-2 গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 21 দল যুব বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। ওমানের মাস্কাটে ইতিহাস গড়ল লাল সবুজের হকি দল। 2025 সালে ভারতে হতে যাওয়া কোনো হকি বিশ্বকাপে প্রথমবারের মতো উড়বে লাল সবুজের পতাকা। যুব এশিয়া কাপে থাইল্যান্ডের সাথে প্রথম কোয়ার্টারে বাংলাদেশ 2-0 গোলে লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে স্কোর লাইন 3-1 করে বিরতিতে যায় দুই দল। থার্ড কোয়ার্টারে এই ব্যবধান হয়ে যায় 6-1। মাঝে থাইল্যান্ড আরও একটা গোল শোধ করলেও শেষ কোয়ার্টারে আরও 1 গোল হলে 7-2 এর বড় জয় পায় বাংলাদেশ।